আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার, সচিবালয় শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ডিপো থেকে মিলছে না পর্যাপ্ত তেল, পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ। মজুদ রোধে দেশ জুড়ে অভিযান। দেশজুড়েই হামের প্রাদুর্ভাব বাড়ছে বলছেন চিকিৎসকরা। জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার তাগিদ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই, অভিযোগ রোগীর স্বজনদের। আগামী অর্থবছরে থেকে যে কোনো সময় দেয়া যাবে আয়কর রিটার্ন, এনবিআর চেয়ারম্যান। কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার। প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রী। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম মঙ্গল নাকি আনন্দ হবে, আলোচনার পর সিদ্ধান্ত। এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন তেহরানের। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেলেও কোনো আলোচনা হয়নি জানালেন ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজগুলোতে অনলাইন ও সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তবে এই বিষয়ে বৃহস্পতিবারের মন্ত্রী পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সচিবালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন শিক্ষা এবং জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস একই সাথে অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ, এন্ড উই ডোন্ট নো হাউ লং দিস ক্রাইসিস উইল কন্টিনিউ। সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। তিনি আরও বলেন, বেশিরভাগ অভিভাবকরা চাইছেন অনলাইনে ক্লাস নেওয়া হোক, কিন্তু সরকারের প্রত্যাশা অনলাইনের পাশাপাশি সশরীরেও ক্লাস চালু রাখা। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা দেন। হোম অফিস হবে কিনা এই সিদ্ধান্ত নেবে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি যদি আমার মন্ত্রণালয় সম্পর্কে বলেন, শুধু সেটুকুই আমি উত্তরটা দিতে পারবো। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গ্রাহকের চাহিদার তুলনায় তেল মজুদের কারণে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় চাহিদা মতো তেল সরবরাহ ও পেট্রোল পাম্পের নিরাপত্তার দাবি জানায় সংগঠনটি। এদিকে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যেন কমছেই না। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ব্যাহত হচ্ছে জনজীবন। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ঢাকা থেকে প্রায় 4000 কিলোমিটার দূরত্বের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশে। তেল পেতে যেন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও মিলছে না চাহিদা মতো তেল। এদিকে দিনরাত কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরা। আমারই তো লাগে প্রত্যেক দিন মনে করেন 1.5 লিটার তেলের উপরে, তো ওনারা যদি 4 লিটার তেল দেয়, 500 টাকার তেল দেয়, তাহলে কি কিছু হয় বলেন? কারণ আমাকে যদি রাস্তায় তেল না দিত আরেকজন সহকর্মী আমার, তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তেল নিতে। কোনো পাম্প বন্ধ, কোনো পাম্পে অনেক বড় সিরিয়াল, আর কোনো পাম্পে ছোট সিরিয়াল, ওই সিরিয়াল ধরে আসতেছে, কিছু করার নাই। দেশের পরিস্থিতিতে তো আমরা ডিউটি করতেছি ডাবল, আমাদের অনেক কষ্ট হইতেছে।
তার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। আগে ধরেন আমরা শিফটিভাবে ডিউটি করতাম, হ্যাঁ আমাদের একটু রেস্ট নিতে পারতাম, এখন রেস্ট নেওয়ার কোনো অপশন নাই। এদিকে তেলের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি জানান পেট্রোল পাম্পের নিরাপত্তা বৃদ্ধি ও চাহিদা মতো তেল সরবরাহের। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। আমি আবারও বলছি, অন্যায় তো অন্যায়। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। সংগঠনটির অভিযোগ, গ্রাহকের চাহিদার বেশি তেল মজুদের কারণে এ সংকট তৈরি হয়েছে। কোনো ট্যাংলরি ডিপোর থেকে পার্ট লোড নিয়ে, মানে অর্ধেক লোড নিয়ে বেরোতে পারবে না। এখানে একটা চুরির সংখ্যা থেকে যায়, যে চেম্বারটা খালি থাকবে সেটা যদি ইনভয়েস না করে চলে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। সেই জন্য সরকারকে তাদের পুরনো জায়গায় স্ট্রিক্ট থাকতে বলছি, চেম্বার ফুল করে যেন ডিপো থেকে গাড়ি বের হয় সেই ব্যবস্থা করার জন্য। এই সময় তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ সহ 8 দফার সুপারিশ জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশব্যাপী জ্বালানি খাতে সাঁড়াশি অভিযান চালিয়ে 24 ঘণ্টায় অবৈধভাবে মজুতকৃত 87,700 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে 191টি মামলা দায়েরের পাশাপাশি মোট 9,35,070 টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এদিকে তেল না থাকায় আজও সারা দেশে বন্ধ রয়েছে অনেক পাম্প। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ করছে পাম্প মালিকরা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে এবং তেল চোরদের ধরতে সারা দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে সরকার। গত 24 ঘণ্টায় 391টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোরাইভাবে মজুতকৃত 1.25 লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও গাজীপুর 63 বিজিপির উপ অধিনায়ক মেজর শরীফ আহমেদ ভুইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে 9,200 লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন। একই সাথে তেল পরিমাপে কারচুপি করায় 60,000 টাকা জরিমানা করা হয়েছে। পাচারে জড়িত 4 জনকে আটক করা হয়। অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পেট্রোল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনাজপুর উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। এদিকে খাগড়াছড়িতে দীর্ঘদিনের তেল সংকট এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালীতেও প্রকট হচ্ছে তেল সংকট। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় গত 1 সপ্তাহে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি অনেক জেলে। মনির হোসেন তপু, এটিএন বাংলা। এবছর হামে আক্রান্ত হয়ে 1/2 শিশুর মৃত্যু হয়েছে। টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কারণে এপ্রিল থেকে 6 মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাসপাতালগুলোতে পেডিয়াট্রিক আইসিইউ সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। আকস্মিকভাবে দেশ জুড়ে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে। শুধু এ মাসেই প্রাণ হারিয়েছে 32 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের সংখ্যা 764 জন। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা।
চিকিৎসকরা বলছেন, শিশুদের 9 থেকে 15 মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বাড়ছে প্রাদুর্ভাব। 49 হামের রোগী আমাদের টোটাল পেশেন্ট আছে, তার মধ্যে আগের পেশেন্ট ছিল 42 জন। এতগুলি রোগী একসাথে আসা শুরু করলো, তখন আমরা কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। এবং হামের সাথে সবচেয়ে প্রবলেম হলো হাম সংক্রান্ত জটিলতায় বাচ্চারা মারা যায় বেশি। আমাদের সরকারের উচিত এই হাসপাতালের প্রতি নজর দেয়া, এই হাসপাতালকে আরো বেশি সমৃদ্ধ করা, এই হাসপাতালের ফান্ডিং আরো বাড়ানো। তবে উদ্বেগের বিষয় হলো আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হচ্ছে হাম। সেই সাথে শিশু আইসিইউর সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামের জন্য পরে অক্সিজেন ঢুকেছে, পরে বলতেছে পিআইসিউ লাগবে, বাট পিআইসিউ আমরা পাইতেছি না কোনো জায়গার মধ্যে। যাও পাইছি কোনো জায়গায়, পাওয়ার পরে বলতেছে যে এই হামের জন্য তারা এটা নিবে না। কাশ, ঠান্ডা, জ্বর একই অবস্থায় চলতে আছে। ওরা অক্সিজেন দিয়েই রাখছে, এরা কোনো গুরুত্ব দেয় না। বাবু খালি কান্নাকাটি করে। আমি বলতেছি, এরা বলতেছে ডাক্তার আসুক তারপরে কথা বলবে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ সময় হামের টিকার ক্যাম্পেইন না করা ও টিকা সংকটের কারণে রোগের বিস্তার ঘটছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রাজশাহীতে কালকে আমরা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওখানে পাঠিয়েছি। ইনশাআল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেইনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। তবে সচেতনতার অভাব ও পুষ্টিহীনতার কারণে আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। 9 মাসের আগে কিন্তু যাদের বাচ্চাদের হাম হয়েছে, 9 মাসের আগে যখন হাম দেওয়ার বয়স কিন্তু 9 মাস। আর সাধারণ যেটা বলো সবকিছু মিলে কিন্তু সচেতনতার বিকল্প কিছু নেই এবং ভ্যাকসিনটা ঠিকমতো অনেকে দেয়নি। প্রত্যন্ত অঞ্চলে বলেন যে অনেক কাছে ভ্যাকসিন ঠিকমতো দেয়নি। হাম হলে তাকে অবশ্যই আইসোলেশনে রাখা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটা কিন্তু সবার আগে দরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনা জেলায় এই সংক্রমণের হার বেশি। পরিস্থিতি মোকাবেলায় সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি রোগীর স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। সারা দেশে হামের প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 50 জন শিশু, যাদের অধিকাংশই হাঁচি, কাশি, জ্বর, সর্দি ও নিউমোনিয়া উপসর্গ নিয়ে আসছে হাসপাতালে। দ্রুত সংক্রমণের ফলে বাড়ছে মৃতের সংখ্যা। গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 30 শিশু। মেডিকেলে ভর্তি হয়েছি, হয় এই হাম বাড়া গেছে, ঠান্ডা, জ্বর আর হাম হয়েছে। 20 থেকে 22 দিন যাবত আমরা এখানে আছি, কিন্তু কোনো ডেভেলপই হচ্ছে না। চিকিৎসকরা জানান, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা পজিটিভ আসছে তাদের ভিতরে মারা গেছে 1 জন, আর যারা সাসপেক্টেড ছিল মিজেসের মানে উপসর্গ নিয়ে, তারা টোটাল প্রায় 29 জনের মতো পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না। নাটোরে হামের আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। আমাদের পর্যাপ্ত হামের টিকা মজুদ আছে এবং চিকিৎসাও পর্যাপ্ত নিচ্ছে রোগীরা। নেত্রকোনায় বৃদ্ধি পাচ্ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 1 সপ্তাহে নেত্রকোনা সদর হাসপাতালে আক্রান্ত হয়ে 7 জন শিশু ভর্তি হয়েছে। জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক জানান, হামের রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট খোলা হয়েছে। শ্বাসকষ্ট আছে, আপনার এই যে মুখে ঘা আছে, পেটে সমস্যা আছে, জ্বর থেকে পক্স হয়েছে, পক্সের থেকে নিউমোনিয়া হয়েছে। কম বয়সী বাচ্চা, যাদের ইমিউনিটি কম, 5 বছরের কম বয়সী বাচ্চা, এদেরই বেশি হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি রোগীর স্বজনদের। মাসুদ রানা, এটিএন বাংলা। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার এনবিআর তার ধারের কাছেও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে বাজেটে কর হার বৃদ্ধি না করে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। পাশাপাশি আগামী অর্থ বছরে সারা বছর জুড়ে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হবে। রাজধানীতে 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার তার ধারে কাছেও নেই এনবিআর।
2026-27 অর্থবছরের প্র্যাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর জিডিপির অনুপাত অনেক কম হওয়ার অন্যতম কারণ কর ছাড় সংস্কৃতি, যেখান থেকে বেরিয়ে আসার কাজ চলছে। কিছু নতুন ট্যাক্স ইম্পোজ করার পর আমরা চিন্তা ভাবনা করছি, বিশেষ করে আমাদের যে ক্যানন অফ ট্যাক্সেশন অনুযায়ী যেটা বলা হয়, যার বেশি অ্যাবিলিটি আছে ট্যাক্স দেওয়ার, তার থেকে বেশি ট্যাক্স নিতে হবে। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সটাকে আরো জোর দেওয়া, কারণ এটাই হচ্ছে মূল জায়গা যেখানে আপনার রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটাকে এনশিওর করা যায়। যাদের হাতে অনেক বেশি ইনকাম তাদের থেকে এনাফ ট্যাক্স নিয়ে এটা আলটিমেটলি আমাদের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আগামী অর্থবছরে সারা বছর জুড়ে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়ার চিন্তা করছে এনবিআর। আগে রিটার্ন দাখিল করলে মিলবে প্রণোদনাও। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। একই সাথে কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছে এনবিআর এর গোয়েন্দারা। আজকে যে আইন সংখ্যা হচ্ছে 1,28,00,000, যদি আমরা অনেকে 1,20,00,000 রিপোর্ট করি, 1,28,00,000 এই গ্রোথটা কিন্তু হয়েছে শুধুমাত্র আমার এই আইনি প্রভিশন গুলো থাকার কারণে, আমরা কম্পালশন করার কারণে। ভিটিতে আমি যখন জয়েন করি এখানে 5 লাখ প্লাস ছিল ভিটির রেজিস্ট্রেশন সংখ্যা। আমরা অনেক চেষ্টা তদবির করে কয়েকটা ড্রাইভ নিয়ে এখন 8 লাখের মতো হয়েছে। এটা 8 লাখ না, এটা 80 লাখ হওয়ার কথা মিনিমাম। পরে এনবিআর চেয়ারম্যানের কাছে 4 দাবি তুলে ধরেন সংবাদপত্র মালিকদের সংগঠন নওয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী। বিজ্ঞাপনের আয় সহ অন্যান্য আয়ের উপর 15% ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। 2026-2027 সালে বাজেটে নিউজ প্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক, সময় উপযোগী ও নীতিগতভাবে সমর্থনযোগ্য পদক্ষেপ হবে। কর্পোরেট কর হ্রাস করে কমিয়ে কর হার কমিয়ে 10% করার জোর দাবি জানাচ্ছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়কে, জানিয়েছে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, বৈশাখী শোভাযাত্রার নাম মঙ্গল নাকি আনন্দ শোভাযাত্রা হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট স্টিভেনসন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মোঘল স্থাপনা মুসা খান মসজিদ সহ 13টি মসজিদ সংস্কারের জন্য মার্কিন সরকারের অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের আওতায় প্রত্যেকটিতে 2,89 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, ডিজিটাল আর্কাইভ তৈরি করা হবে। মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা বেসিক্যালি এটা সেম। আনন্দ ঘন একটা মিছিল হবে। মঙ্গল শোভাযাত্রা আগে ছিল যে ইন্ডিয়া যেটা করে, মানে প্রদীপ জ্বালায়, প্রদীপ যে প্রদীপী করে নিয়ে যায়। দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান KM মুজিবুল হক এই আবেদন করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। অভিযোগে বলা হয়, বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান 2010 এবং 2011 সালের 2টি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবেই এগুচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর বিভিন্ন দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক গুচ্ছ প্রস্তাব পেলেও তা আলোচনার টেবিলে গড়ায়নি। এদিকে ইরাক ও লেবাননে ইসরায়েলি ও মার্কিন হামলার জবাবে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 43টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। The Strait of Hormuz is a key waterway for global shipping.
বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের 20% যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালীতে এবার কড়া নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে তেহরান। দেশটির পার্লামেন্টারি কমিটি একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই পথে চলাচলকারী জাহাজগুলোকে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, এই পরিকল্পনায় মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি ইরানের ওপর নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্য দেশগুলোকেও এই জলপথ ব্যবহারে নিষিদ্ধ করা হতে পারে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, চুক্তি ছাড়া কোনো শত্রু দেশের জাহাজ এই প্রণালী পার হতে পারবে না। এই বহুমুখী সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, ইরানে এই অভিযান আরও 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে কথা বলেন। হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলনে ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবেই এগুচ্ছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের একগুচ্ছ প্রস্তাব পাকিস্তান সহ অন্যান্য দেশের মাধ্যমে তাদের কাছে এসেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও দাবি করেছেন, ইরান এখন অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ার পথে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের অবসান বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কেবল দেশের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার ভিত্তিতে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করেন, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো শর্ত তেহরান মেনে নেবে না। অন্যদিকে সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। 1 মাসেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবন্ধের উপায় খুঁজতেই এই শীর্ষ সম্মেলন। বৈঠক শেষে 3 নেতা এক যৌথ বিবৃতিতে জানান, বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও সারের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এদিকে ইরাকের বাবিল ও আনবার প্রদেশে পিএমএফ-এর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর ওপর 43টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া রিয়াদের দিকে ধেয়ে আসা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান, এমন অভিযোগ করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। 4 দিনের সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টার দিকে হেলিকপ্টারে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। 16 মাস পর গত 28 মার্চ পাবনায় যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাদারীপুরে ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে সেচ কাজ, এতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। দ্রুত সমস্যার সমাধান না হলে ফসল উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে, কৃষকদের পর্যাপ্ত সেচ সুবিধা নিশ্চিতে কাজ করছেন তারা। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মাদারীপুরে বোরো মৌসুমে পানির অভাবে ফেটে চৌচির ফসলি জমি। এর ফলে বিকল্প ব্যবস্থায় সেচ দিচ্ছেন চাষিরা। এতে বেড়েছে উৎপাদন ব্যয়, ফলে ফসল হলেও লোকসানের মুখে পড়ার আশঙ্কা তাদের। ব্যাকটেরিয়া তেলের সমস্যা, তেল হইলে যেন মামাগো ব্যাক পিলে হাসি হয়। পানি সরবরাহকারীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না তারা, ফলে বাধ্য হয়ে সীমিত পরিসরে চালাতে হচ্ছে পাম্প। এতে শুধু কৃষকরাই নয়, তারাও ক্ষতির সম্মুখীন। একদিন চালানোর পরে আবার তেল নেই, পরে আবার একশো ঘুরছি, ঘুরে ফিরে এদিকে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তেল আমাদের দিতেছে না, এখন আমরা কাস্টমারের চাহিদা মিটাতে আমরা চাহিদা মতো তেল পাই না, দিতে পাই না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশব্যাপী অবৈধ জ্বালানি তেলের যে অবৈধ মজুদের প্রচেষ্টা চলছে বিভিন্ন মাধ্যম থেকে, তার বিষয়ে ভিজিলেন্স টিম অত্যন্ত তৎপর রয়েছে। কৃষকদের সমস্যার সমাধানে কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। অগ্রাধিকার ভিত্তিতে তারা স্লিপের মাধ্যমে
তারা যাতে পাম্প কোম্পানিগুলোতে যায় এবং সেখান থেকে তারা ডিজেল পায়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু আশ্বাস নয়, সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত এবং সংস্কার ভিত্তিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অতীতের মতো কোনো কাল্পনিক বাজেট প্রণয়ন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান এই অর্থনীতিবিদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এই তাগিদ দেন তিনি। বলেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এবং আমদানি ব্যয় বাড়ার কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। তাই স্বল্প সময়ে তাড়াহুড়ো করে পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন বাস্তবসম্মত হবে না বলেও মনে করেন তিনি। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন বাজেটে আনার জোর তাগিদ দেয় সিপিডি। বাজেট যে রিভিশন করেছেন ওটা গত সরকার করে গেছেন, এই সরকার করছেন আমরা জানি না। যে এই বাজেট রিভিশন হলো সেটা বাস্তবসম্মত হলো কিনা তাও আমরা বলতে পারবো না। আপনার এই মুহূর্তে যে বৈদেশিক মুদ্রার মজুদ আছে সেখান থেকে কত টাকা খরচ করে আপনি আমদানি করতে পারবেন, আবার কত টাকা আপনাকে না হলে ঋণ নিতে হবে সাশ্রয়ী মূল্যে, ইত্যাদি ইত্যাদি। সেহেতু সামষ্টিক অর্থনীতির একটা মূল্যায়ন লাগবে প্রথমে। ওই মূল্যায়ন ব্যতিরিকে যদি শুধু জ্বালানি মন্ত্রণালয় নিজের মতো দৌড়াদৌড়ি শুরু করে তাহলে বিপথে চলে যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলিদের হত্যার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য বিতর্কিত মৃত্যুদণ্ড বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। কট্টর ডানপন্থী জোটের জোরালো সমর্থনে পাশ হওয়া এই আইনের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি পার্লামেন্টে 62-48 ভোটে পাশ হয় এই বিতর্কিত আইন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সশরীরে উপস্থিত থেকে এই বিলের পক্ষে ভোট দেন। নতুন এই আইন অনুযায়ী পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি যদি জাতীয়তাবাদী কোনো হামলার ইসরায়েলি নাগরিককে হত্যা করে তবে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। তবে এই আইন 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত বা বর্তমানে ইসরায়েলে আটক কোনো বন্দীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই সি গ্রুপের শেষ ম্যাচের সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। 4 দলের গ্রুপে হংকং, বাংলাদেশ ও ভারতকে পেছনে ফেলে ইতিমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তারা। সিঙ্গাপুরের জন্য ঘরের মাঠের এই ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য তার লক্ষ্য পূরণের। ম্যাচ জিতলে অবসান হবে 53 বছরের অপেক্ষার। মিলবে আগামীর আত্মবিশ্বাস, যা পুঁজি করে বাংলাদেশ দেখবে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন। তৃতীয়ত, 32 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের উন্নতির একটা প্রমাণও রাখতে পারবে লাল সবুজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নামবেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানা 2-1 গোলে হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের প্রস্তুতির এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মান পাওয়ার হাউস। প্রথমার্ধের ইনজুরি টাইমে কাই হাভার্টসের পেনাল্টি গোলে লিড নেয় জার্মানি, তবে 70 মিনিটে আব্দুল ফাতায়ুর কল্যাণে ম্যাচে 1-1 সমতা ফেরায় ঘানা। খেলা শেষের 2 মিনিট আগে বদলি খেলোয়াড় ডেনিস উন্ডাভের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসমানের দল। এতে টানা 7 ম্যাচে জয় পেল জার্মানি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার, সচিবালয়ের শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ডিপো থেকে মিলছে না পর্যাপ্ত তেল, পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ। মজুদ রোধে দেশ জুড়ে অভিযান। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ছে বলছেন চিকিৎসকরা। জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার তাগিদ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই, অভিযোগ রোগীর স্বজনদের। আগামী অর্থ বছর থেকে যে কোনো সময়ে দেয়া যাবে আয়কর রিটার্ন, এনবিআর চেয়ারম্যান। কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার।
প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রী। পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম মঙ্গল নাকি আনন্দ হবে আলোচনার পর সিদ্ধান্ত। এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন তেহরানের। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেলেও কোনো আলোচনা হয়নি, জানালেন ইরানের প্রেসিডেন্ট। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।